আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। 2 দশকে প্রথম ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ায় প্রশ্নবিদ্ধ মার্কিন রণকৌশল। দ্য টেলিগ্রাফের বিশ্লেষণ, বাণিজ্যের আড়ালে ইরানে যুদ্ধের জ্বালানি পাঠাচ্ছে চীন। হরমুজ খুলতে কূটনৈতিক পদক্ষেপ চায় 40 দেশ। ইরানে যুদ্ধে এখনও পর্যন্ত 6 প্রবাসী বাংলাদেশি নিহত। ইরানের ওষুধ ও ভ্যাকসিনের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। ইরানের আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাটি বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে এবং এই ঘটনাটি পেন্টাগনের দীর্ঘদিনের রণকৌশলকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। গত 20 বছরে মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন বিমান বাহিনীর যে একচ্ছত্র আধিপত্য ছিল, তা কি তবে এখন চ্যালেঞ্জের মুখে? এই প্রশ্নটি এখন সর্বত্র আলোচিত হচ্ছে, কারণ আধুনিক যুদ্ধবিমানগুলো যে ধরনের স্টেলথ প্রযুক্তি বা রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা রাখে, তা ভেদ করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে লক্ষ্যভেদ করল, সেটি একটি বড় রহস্য হিসেবে দেখা দিয়েছে। মার্কিন রণকৌশল মূলত বিমান শক্তির উপর নির্ভরশীল হলেও এই ঘটনাটি প্রমাণ করছে যে প্রতিপক্ষ দেশগুলো এখন অনেক বেশি উন্নত ড্রোন বা মিসাইল ডিফেন্স সিস্টেম গড়ে তুলেছে, যা আগে হয়তো ওয়াশিংটনের ভাবনায় ছিল না, এবং এর ফলে ভবিষ্যতে এই অঞ্চলে বিমান অভিযান পরিচালনা করা মার্কিন বাহিনীর জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তারা কি মনে করেন যে আধুনিক যুদ্ধে এখন আকাশপথের আধিপত্য কমে আসছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। এই ঘটনার পর মার্কিন সামরিক বাহিনীর অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে এবং অনেক সামরিক বিশ্লেষক বলছেন যে ইরান হয়তো এমন কোনো ইলেকট্রনিক সিগন্যাল বা জ্যামিং প্রযুক্তি ব্যবহার করেছে যা মার্কিন সেন্সরগুলোকে অকেজো করে দিয়েছিল। আর যদি এটি সত্যি হয়, তবে তা পুরো বিশ্বের প্রতিরক্ষা সমীকরণকে বদলে দিতে পারে, কারণ যে প্রযুক্তিকে এতদিন অপরাজেয় মনে করা হতো, তা এখন হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতির কারণে মিত্র দেশগুলোর মধ্যেও এক ধরনের সংশয় তৈরি হয়েছে এবং তারা এখন তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে, কারণ যুদ্ধের ময়দানে যদি প্রযুক্তির শ্রেষ্ঠত্ব হারিয়ে যায়, তবে সংখ্যাতত্ত্বের লড়াইয়ে জয়ী হওয়া অনেক কঠিন হয়ে পড়বে। চীনের সাথে ইরানের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের হলেও সম্প্রতি দ্য টেলিগ্রাফের এক চাঞ্চল্যকর বিশ্লেষণে দাবি করা হয়েছে যে বেইজিং বাণিজ্যের আড়ালে তেহরানের কাছে এমন সব পণ্য পাঠাচ্ছে যা আসলে সরাসরি যুদ্ধের জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে চীন থেকে ইরানে পাঠানো বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ, চিপসেট এবং ভারী শিল্প সরঞ্জামগুলো সাধারণ বাণিজ্যিক পণ্য হিসেবে ঘোষণা করা হলেও ইরানের প্রতিরক্ষা শিল্পে এগুলোর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা গেছে এবং এর মাধ্যমে ইরান তাদের ড্রোন ও মিসাইল প্রযুক্তিকে আরও বেশি শক্তিশালী করে তুলছে, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কার্যকারিতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। যদিও চীন সবসময় দাবি করে আসছে যে তারা কেবল মানবিক এবং অসামরিক বাণিজ্যে বিশ্বাসী, কিন্তু টেলিগ্রাফের তথ্য অনুযায়ী এই সরবরাহ ব্যবস্থা এতই নিপুণভাবে সাজানো যে বাইরে থেকে একে কেবল সাধারণ দ্বিপাক্ষিক বাণিজ্য মনে হলেও এর গভীরে রয়েছে গভীর সামরিক সহযোগিতা। আপনারা যদি নিয়মিত আন্তর্জাতিক খবরের আপডেট পেতে চান, তবে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন, কারণ সেখানেও আমরা নিয়মিত এমন সব এক্সক্লুসিভ তথ্য শেয়ার করি। এই বাণিজ্য বিশ্লেষণ থেকে বোঝা যাচ্ছে যে বৈশ্বিক পরাশক্তিগুলোর মধ্যে যে শীতল লড়াই চলছে, তাতে ইরান একটি কৌশলগত অংশীদার হয়ে উঠেছে এবং চীন তাদের জ্বালানি নিরাপত্তার বিনিময়ে ইরানকে প্রযুক্তিগত ও পরোক্ষ সামরিক সহায়তা প্রদান করে যাচ্ছে, যা পশ্চিমা বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে লজিস্টিক সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থার এই নতুন রূপটি অনেক দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে ভাবিয়ে তুলছে, কারণ এটি সরাসরি অস্ত্র রপ্তানি না হলেও যুদ্ধের সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহের একটি কার্যকর মাধ্যম হয়ে উঠেছে, যা আন্তর্জাতিক আইন বা নিষেধাজ্ঞার ফাঁকফোকর দিয়ে সহজেই পরিচালনা করা সম্ভব হচ্ছে। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালীকে সচল ও নিরাপদ রাখতে এখন বিশ্বের অন্তত 40টি দেশ ঐক্যবদ্ধ হয়ে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে।
কারণ এই পথটি বন্ধ হয়ে যাওয়া মানে হল বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ ধস নামা। এই দেশগুলোর মধ্যে কেবল বড় বড় অর্থনৈতিক শক্তিগুলোই নেই, বরং অনেক উন্নয়নশীল দেশও রয়েছে যারা তাদের জ্বালানি আমদানির জন্য এই প্রণালীর ওপর সরাসরি নির্ভরশীল, এবং তারা সবাই মনে করছে যে সামরিক শক্তি প্রয়োগের চেয়ে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করাই হবে সবচেয়ে বুদ্ধিমান কাজ। কারণ কোনো ধরনের সংঘাত শুরু হলে তেলের দাম আকাশচুম্বী হবে, যার প্রভাব পড়বে সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার উপর। আপনারা যদি আমাদের এই তথ্যবহুল ভিডিওগুলো পছন্দ করেন, তবে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে পারে। কূটনৈতিক এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল ইরানের সাথে আলোচনার একটি নতুন দ্বার উন্মোচন করা এবং এমন একটি চুক্তি বা সমঝোতায় পৌঁছানো যাতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় থাকে এবং কোনো পক্ষই এই জলপথকে রাজনৈতিক বা সামরিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে। বিশ্লেষকরা বলছেন যে 40টি দেশের এই সম্মিলিত উদ্যোগ প্রমাণ করে যে পৃথিবী এখন আর একক কোনো দেশের সিদ্ধান্তের ওপর চলতে চায় না, বরং একটি বহুমুখী এবং শান্তিপূর্ণ সমাধান চায় যা সবার স্বার্থ রক্ষা করবে। কারণ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন যে পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস রপ্তানি হয়, তার সামান্য বিঘ্ন ঘটলে পুরো বিশ্বের শিল্প উৎপাদন থমকে যেতে পারে। এই শান্তি প্রচেষ্টায় জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এবং তারা শাটল ডিপ্লোম্যাসি বা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা করছে, যাতে যুদ্ধের বামামা থামিয়ে অর্থনীতির চাকাকে সচল রাখা যায়। প্রতিটি দেশের জন্য এখন বড় চ্যালেঞ্জ হল জাতীয় স্বার্থ এবং বৈশ্বিক স্থিতিশীলতার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করা, এবং এই 40 দেশের জোট যদি সফল হয় তবে তা হবে আধুনিক কূটনীতির ইতিহাসে একটি বড় বিজয়, যা ভবিষ্যতে অন্যান্য বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রেও উদাহরণ হয়ে থাকবে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান এই উত্তপ্ত পরিস্থিতিতে দুঃখজনকভাবে এখন পর্যন্ত 6 জন প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন, যা আমাদের দেশের জন্য অত্যন্ত বেদনার একটি খবর। এবং এই ঘটনাটি প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। যারা জীবিকার তাগিদে মরুভূমির দেশে পাড়ি জমিয়েছিলেন, তাদের এভাবে অকালে ঝরে পড়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এবং এই 6 জনের পরিবার এখন যে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় দূতাবাসগুলো নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। কিন্তু যুদ্ধের এই ভয়াবহতায় প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করা দিন দিন কঠিন হয়ে পড়ছে বলে মনে হচ্ছে। আপনারা যারা এই প্রবাসীদের আত্মার মাগফিরাত কামনা করতে চান, তারা নিচে কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন এবং আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করতে পারেন, যেন তারা নিরাপদে কর্মস্থলে থাকতে পারেন। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ তারা কেবল নিজেদের জীবন নয়, বরং দেশে থাকা তাদের প্রিয়জনদের ভবিষ্যতের কথা চিন্তা করে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। সরকারের পক্ষ থেকে প্রবাসীদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে তাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে। তবে বাস্তুচ্যুত হওয়া বা কাজ হারানো তাদের জন্য আরেকটি বড় সংকট হয়ে দাঁড়িয়েছে, কারণ অনেকেরই সারা জীবনের সঞ্চয় এখানে বিনিয়োগ করা। আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা দেশের অর্থনীতির চাকা সচল রাখেন, তাদের এই বিপদের সময়ে রাষ্ট্র এবং জনগণের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন, এবং আন্তর্জাতিক সম্প্রদায়কেও আহ্বান জানানো হচ্ছে যাতে সাধারণ বেসামরিক মানুষ, বিশেষ করে অভিবাসী কর্মীরা যেন যুদ্ধের লক্ষ্যবস্তু না হয়। ইরানের বিরুদ্ধে চলমান ছায়াযুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেবল সামরিক শক্তিই ব্যবহার করছে না, বরং তারা ইরানের ওষুধ এবং ভ্যাকসিনের বাজারের ওপর এমনভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে যা এক ধরনের নীরব যুদ্ধে রূপ নিয়েছে বলে অনেক মানবাধিকার সংস্থা অভিযোগ তুলেছে। যদিও পশ্চিমা দেশগুলো দাবি করে যে তাদের নিষেধাজ্ঞা মানবিক ও চিকিৎসা পণ্যের ওপর কার্যকর নয়, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে ব্যাংকিং চ্যানেলে কড়াকড়ি এবং অর্থ লেনদেনের ওপর কঠোর বিধিনিষেধের কারণে ইরান জীবন রক্ষাকারী জটিল সব ওষুধ এবং প্রয়োজনীয় ভ্যাকসিন আমদানি করতে পারছে না, যা সাধারণ রোগীদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ক্যান্সার, কিডনি ডায়ালিসিস এবং শিশুদের বিশেষ কিছু রোগের ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে, কারণ আন্তর্জাতিক ওষুধ কোম্পানিগুলো লেনদেনের জটিলতা ও জরিমানার ভয়ে ইরানের সাথে ব্যবসা করতে অনাগ্রহ দেখাচ্ছে, যা সরাসরি জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে অনেকে মনে করছেন। আপনাদের কি মনে হয়, ওষুধের ওপর এই ধরনের পরোক্ষ নিষেধাজ্ঞা কি নৈতিকভাবে সঠিক? আমাদের অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কারণ এটি কেবল একটি দেশের সমস্যা নয়, বরং মানবতার জন্য একটি বড় প্রশ্ন।
ইরান নিজস্ব প্রযুক্তিতে কিছু ভ্যাকসিন এবং ওষুধ তৈরি করার চেষ্টা করলেও কাঁচামালের সংকটের কারণে তারা পর্যাপ্ত উৎপাদন করতে পারছে না এবং ইসরায়েলি ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই সাপ্লাই চেনগুলোকে বাধাগ্রস্ত করার জন্য সাইবার আক্রমণ বা অন্যান্য গোপন কৌশল ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। এই পরিস্থিতির ফলে হাজার হাজার নিরপরাধ মানুষ সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে ধুকে ধুকে মরছে, যা যুদ্ধের একটি অত্যন্ত অন্ধকার দিক হিসেবে প্রকাশ পাচ্ছে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে বারবার আহ্বান জানানো সত্ত্বেও পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে না। চিকিৎসা সেবাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা একটি চরম অমানবিক কাজ এবং এর ফলে কেবল একটি সরকারের পতন ঘটে না, বরং একটি পুরো জাতির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, যার প্রভাব প্রজন্ম থেকে প্রজন্মান্তরে রয়ে যায়।